ওয়েলকাম টু SRM এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, SRM এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার টপিক 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। Lev Nikolaevich Tolstoy 1828 to 1910 was a Russian writer of worldwide fame. লেভ নিকোলিয়েভিচ টলস্টয়, যার জন্ম 1828 খ্রিস্টাব্দে 9 সেপ্টেম্বর এবং তাঁর মৃত্যু 1910 খ্রিস্টাব্দে 20 নভেম্বর, অর্থাৎ নভেম্বরের 20 তারিখে 1910 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি একজন পৃথিবী বিখ্যাত রাশিয়ান লেখক। His novels are marked by sharp psychological insight and graphic description of reality. তার উপন্যাসগুলো সাইকোলজিক্যাল ইনসাইট এবং গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়েলিটি এবং বাস্তবতার একটা চিত্র তিনি সমস্ত নভেলের মধ্যে তিনি তুলে ধরেছেন। His most noted work are War and Peace 1809, Sebastopol Sketches 1855, Anna Karenina 1877। তার বিখ্যাত লেখাগুলো যেটা 1809 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছে সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, সেবাস্টোপল স্কেচেস 1855 খ্রিস্টাব্দ আর অ্যানা ক্যারিনিনা 1877 খ্রিস্টাব্দে। এবার আমরা টেক্সটে চলে আসি। দেখো এখানে কি বলছেন, থ্রো দ্য টেল অফ এ জার who wanted to know the nature of appropriate counsel and action. Tolstoy reveals an illuminating notion about the duties of man. This simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions. এই গল্পের মধ্য দিয়ে একজন জার জানতে চেয়েছেন যে একজন পরামর্শদাতা এবং কাজের প্রকৃতি কী। আর টলস্টয় এইটার দ্বারা প্রকাশ করেছেন যে মানুষের কর্তব্যের প্রতি যে ধারণা, সেই ধারণাটা। আর এই সহজ সরল গল্পটা মধ্যে রয়েছে গভীর চিন্তাধারার অবকাশ এবং কিভাবে আর হিউম্যান বিইংস কিভাবে কি করবে, তার আচরণটা কিভাবে অন্যজনের সঙ্গে কাজের ক্ষেত্রে গঠন করবে, সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা টেক্সটে চলে আসি। দেখো টেক্সটে কি রয়েছে, আমরা টেক্সটটা নিয়ে এখানে আলোচনা শুরু করব। ফার্স্ট লাইন দেখো, it once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. ফার্স্ট স্ট্যাঞ্জাটা দেখো কি বলছে, যে ইট ওয়ান্স অকার টু এ সার্টেন জার। জার মানে হচ্ছে রাজা, রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। এই জার বা রাশিয়ার যে জারতন্ত্র অস্তিত্ব ছিল 1917 সাল পর্যন্ত। 1917 সাল পর্যন্ত রাশিয়াদের জারের অস্তিত্ব ছিল বা জারতন্ত্র যেটাকে বলা হয়। যাই হোক, রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। তাহলে একটা জারের একদা এক জারের মনে হলো যে কি মনে হলো, দ্যাট
ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতে পারেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, প্রত্যেকটা বা কোনো কিছুর বা সব কিছু শুরু করার জন্য সঠিক সময় কোনটি, সব কিছু শুরু করার জন্য সঠিক সময় কোনটি, রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কিছু শুরু করার জন্য সঠিক সময় কোনটি। আর কি জানতে পারেন, ইফ হি নিউ, তিনি যদি জানতে পারেন, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। আর কি তিনি জানতে পারেন, যে যদি তিনি জানতে পারেন যে কথা শোনার জন্য কারা সঠিক লোক এবং কাদের এড়িয়ে যেতে হয়, কথা শোনার জন্য কারা সঠিক লোক এবং কাদেরকে এড়িয়ে যেতে হয়। অ্যাভয়েড টু, হুম টু অ্যাভয়েড, কাদেরকে এড়িয়ে যাবে, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। আর কি, অ্যাবভ অল, তাছাড়াও ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সবসময় জানতে পারেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, যে কোন কাজটা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কোন কাজটা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তাহলে কি কি তিনি যে জানতে পারেন, যদি তিনি জানতে পারেন যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা এবং কোন মানুষদের কথা শুনতে হবে এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তাহলে কি হতো, তিনি যদি এইগুলো জানতে পারতেন, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি হয়তো যা কিছুই হাত দিতেন, যা কিছুই হাত দেওয়া মানে এখানে কাজ করতে যাওয়া, আন্ডারটেক, যা কিছু তিনি করতে যেতেন, মাইট আন্ডারটেক, বা যা কিছুতে হাত দিতেন তার কোনোটাই বিফল হতেন না, নেভার ফেল, তিনি কখনোই বিফল হতেন না। বোঝা গেল ফার্স্ট স্ট্যান্জাটা? আরেকবার বলে দিই, ভালো করে শুনে নাও। একটা জাঁড়ের মাথায় একটা ঘটনা আসলো যে তিনি ভাবতে লাগলেন, যদি তিনি জানতে পারেন কোনো একটা কাজ করার সঠিক সময় কোনটা এবং কাজ করার জন্য সঠিক মানুষ কোনগুলো, কার কথা আমি শুনবো এবং কোন মানুষগুলোকে অ্যাভয়েড করব বা এড়িয়ে চলবো, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাহলে হয়তো তিনি যে কাজটাই করতে যেতেন তাহলে তিনি কখনো ব্যর্থ হতেন না। বোঝা গেল? নেক্সট স্ট্যান্জায় চলে এসো। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, আর এই চিন্তা তার মাথায় আসা মাত্র কি করলেন, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do. এইটা জানার পরই আর তার মাথার আসার মাত্রই, চিন্তাটা আসা মাত্রই রাজ্য জুড়ে তিনি কি করলেন, প্রক্লেম করলেন, মানে প্রচার করে দিলেন, প্রক্লেম মানে প্রচার করে, অ্যানাউন্স করে দেওয়া, থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে, এবং তিনি বললেন যে হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড এনিওয়ান, তিনি একটা পুরস্কার দেবেন, যে কাউকে পুরস্কার দেবেন, যে কি করবে, হু উড টিচ হিম, যে তাকে বলে দিতে পারবে বা শিক্ষা দেবে, হ্যাঁ, বা শিখিয়ে দেবে, তাহলে তাকে তিনি পুরস্কৃত করবেন। এবং কি শিখিয়ে দেবে, যে ওই জিনিসটা আগে যেটা আলোচনা হলো, কোন জিনিসটা, যে রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এটা একটা, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, এটা একটা, আর 3 নম্বর হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তাহলে তিনি ঘোষণা করে দিলেন যে সব থেকে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, গুরুত্বপূর্ণ মানুষ কারা এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যদি এই কটাকে বলে দিতে পারে তাহলে তিনি কি করবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। এ পর্যন্ত বোঝা গেল? নেক্সটে চলে এসো। অ্যান্ড এবং লার্নেড মেন কেম টু জার বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। তার ফলে কি হলো, আর পণ্ডিতেরা বা শিক্ষিত ব্যক্তিরা কি করলো, জারের কাছে এলো, কিন্তু তারা প্রত্যেকেই তাদের প্রশ্নগুলো আলাদা আলাদা উত্তর দিলেন, বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিতে লাগলো।
তাহলে দেখো এবার সমস্ত মানুষ চলে এসছে পণ্ডিত ব্যক্তিরা রাজার কাছে পুরস্কারের জন্য, এবং তারা উত্তর দিতে শুরু করলো এবং বিভিন্ন জনের উত্তর বিভিন্ন রকম। তারপর আমি পড়তে থাকছি, দেখো। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম প্রশ্নটা কি ছিল মনে করতে পারছো? প্রথম প্রশ্নটা ছিল কোনো কাজ করার সঠিক সময় কোনটা। তাই দেখো প্রথম প্রশ্নের উত্তর কি বলছে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স আ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট। একজন বলল বা কিছু মানুষ এসে বলল যে প্রথমে কি করতে হবে, একজনকে অবশ্যই একটা প্রথমে কে বলল যে সঠিক কাজ করার সময় জানতে তো কি করতে হবে, দিন মাস এবং বছরে একটা সারণী আগে থেকে প্রস্তুত করতে হবে। হ্যাঁ, দিন মাস আর বছরের সারণী আগে থেকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে। একটা সারণী করা হলো। আর কি করতে হবে, মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, আর অবশ্যই কঠোরভাবে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাহলে একটা তালিকা তৈরি করা হলো দিন মাস এবং বছরের, আর বছরের তালিকা তৈরি করার পর সেইটাকে স্ট্রিক্টলি চলতে হবে, একদম নিষ্ঠাভাবে সেটাকে চলতে হবে। অনলি দাস, এইভাবেই দে সেড, তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, শুধুমাত্র এইভাবেই তারা বললেন সব কিছু ঠিক সময়ে করা যেতে পারে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে এই একটা উত্তর বেরিয়ে আসলো, মাস দিন এবং বছরে একটা তালিকা তৈরি করে সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আদার ডিক্লেয়ার্ড, আবার একটা দল চলে এলো, দেখো তারা এই প্রথম প্রশ্নটারই উত্তর বলতে লাগলো, দ্যাট তারা বলল যে ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইডেড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। তারা বলল যে প্রতিটি কাজের সঠিক সময় আগে ভাগে ঠিক করা অসম্ভব। আগে ভাগে কি করে ঠিক করবে, বাট দ্যাট, কিন্তু নট letting oneself be absorbed in idle pastime, one should always attend to all that was going on and then do what was most needful. অন্যজন এসে বলল, কিসে বলল, যে প্রতিটি কাজের তো আগে থেকে সঠিকভাবে আগে ভাগে বোঝা তো সম্ভব নয়, কিন্তু একটা ব্যক্তিকে অলসভাবে বিনোদনে ডুবে থাকলে হবে না। তার কি করতে হবে, যা ঘটছে সর্বদাই তার প্রতি সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। যা ঘটছে সবসময় কি করতে হবে না, একজনকে অলসভাবে সময় কাটালে হবে না, একজনের উচিত, ওয়ান শুড, উচিত কি করতে হবে, অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটে চলেছে, মানে আপ টু ডেট থাকতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপ টু ডেট রাখতে হবে। অ্যান্ড এবং দেন তারপরে ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে তোমাকে জানতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, বা তারপর যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা করতে হবে। যে কাজটা সব থেকে বেশি প্রয়োজন সেই কাজটা তোমাকে করতে হবে। হ্যাঁ, তার মানে প্রথমজন বলল কি, যে তোমাকে কি করতে হবে, ওই মাস দিন বছরের একটা তালিকা তৈরি করতে হবে। দ্বিতীয় জনের সঙ্গে বলছে যে না না ওটা হলে হবে না, তোমাকে প্রত্যেকটা সময় মানে অলসভাবে সময় কাটালে হবে না, তোমাকে কাজের সঙ্গে আপ টু ডেট থাকতে হবে এবং তারপরে বুঝতে হবে যে কোন কাজটা সবচেয়ে প্রয়োজনীয় সেইটা করা উচিত তোমার। তারপরে দেখো আদার্স এগেন সেড, আরও একজন এসে বলল, দ্যাট যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, তারপর বলছে যে আবার অন্যরা সে বলছে যে আরে যে যার যতই যা ঘটছে সে সম্বন্ধে মনোযোগী হন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল, এটা সম্পূর্ণ অসম্ভব, ফর ওয়ান ম্যান, একটা মানুষের পক্ষে, টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো একজন ব্যক্তির পক্ষে প্রতিটা কাজের সঠিক সময় সঠিকভাবে স্থির করা অসম্ভব। যা যা ঘটছে যা বলুক না কেন, কোনো একটা মানুষের জন্য বা একটা মানুষের পক্ষে কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করা এটা এখনো সম্ভব, এটা কঠিন ব্যাপার, এটা অসম্ভব। বাট কিন্তু দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান
হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। তাহলে কি করতে হবে, তাদের মতে হি শুড অর্থাৎ যারকে করতে হবে হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, একটা জ্ঞানী ব্যক্তিদের উপদেষ্টা বা পরিষদ থাকতে হবে, পরিষদ করা উচিত। যারা কি করবে, তাহলে জ্ঞানী ব্যক্তিদের একটা পরিষদ করতে হবে, গঠন করতে হবে। হু অর্থাৎ এই জ্ঞানী ব্যক্তিরা, হু উড হেল্প হিম যারা তাকে সাহায্য করবে, হু বলতে কারা, এই জ্ঞানী ব্যক্তিরা। হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি অ্যাকশন, এবং তারা সব কিছু সঠিক সময় ঠিক করতে যারকে সাহায্য করবে, সব কিছুর সঠিক সময়টা ঠিক করে দিতে তারা কি করবে, যারকে সাহায্য করবে। তাহলে প্রথম একটাই প্রশ্ন ছিল, সেই প্রথম প্রশ্নটা হচ্ছে টাইম। সেই টাইম কোনো কাজ করার সঠিক সময়ের কতগুলো উত্তর বেরিয়ে আসলো। দেখো আমি এখানে আবার একবার রিভাইজ করে দিচ্ছি। প্রথমেই একজন এরা দেখো বলে গেছে মাস দিন নিয়ে একটা কথা বলেছে, আবার একজন বলে গেল যে না তোমাকে কি করতে হবে, এখানে হোয়াট গোয়িং অন, তোমাকে আপ টু ডেট থাকতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানতে হবে। তাহলে একজন দুজন, আবার একজন এসে বলছে যে না একজনের পক্ষে সম্ভব নয়, তাহলে তোমাকে কি করতে হবে, একটা জ্ঞানী মানুষের পরিষদ গঠন করতে হবে, এবং তারা কি করবে, তারা বলে দেবে যারকে যে সঠিক সময় কোনটি। বোঝা গেল? তাহলে তিনজন এসে অলরেডি বলে দিয়ে গেল। তারপর আবার একটা দল এসেছে দেখো, বাট দেন এগেন আদার সেড, আবার অন্যজনারা এসেছে, তাহলে তিনজনা হয়ে গেল, এটা চতুর্থ জনা। অন্যজন এসে কি বলছে দেখো, দেয়ার ওয়ার সাম থিংস হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল। তারা এসে কি বলছে দেখো, তারা বলল কিছু জিনিস আছে যা কোনো মতেই মন্ত্রিসভায় পেশ করার জন্য ফেলে রাখা যায় না। এটা ধরো কাউন্সিল মানে ওই পরিষদ আর কি। তাহলে অন্যজন এসে বলছে যে এমন কিছু জিনিস আছে, বাট সেড দেয়ার ওয়ার সামথিংস, যেখানে অন্য কিছু কিছু জিনিস আছে হুইচ কুড নট ওয়েট, এটাকে অপেক্ষা করা যায় না, টু বি লেট বিফোর এ কাউন্সিল, মানে মন্ত্রসভায় বা মন্ত্রণা সভার কাছে পেশ করার জন্য সেটাকে ফেলে রাখা যায় না। তড়িঘড়ি একটা কাজ করতে হবে, ইমার্জেন্সি, সেই ইমার্জেন্সি তুমি সেই কাজটা করবে না তুমি এটা আলোচনায় বসবে আগে, না সেটা অ্যাকশনটা নেবে। এই জন্য বলছে যে কিছু জিনিস আছে সেগুলোকে কি করতে হয়, মন্ত্রণা সভায় ফেলে রাখার জন্য অপেক্ষা করা যায় না। but about which one had at once to decide whether to undertake them or not, কিন্তু সেগুলো সম্পাদন করা হবে কি না সে ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। কোন একটা কাজ সঙ্গে সঙ্গে এটা করবো কিনা সেটা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, সেটা নিয়ে আলোচনা করার মতো সময় থাকে না। বাট in order to decide that one must know beforehand what was going to happen, কিন্তু সেটা ঠিক করতে গেলেও একজন ব্যক্তিকে অবশ্যই আগে ভাগে জানতে হবে কি ঘটতে চলেছে। তাহলে আমাকে তাহলে ভবিষ্যতের কথা আগে থেকে জানতে হয়, ওনাদের যা মত, তাহলে কি করতে হবে, একজনকে আগে ভাগে জানতে হবে, বিফোর হ্যান্ড আগে ভাগেই জানতে হবে। কি জানতে হবে, যে কি ঘটবে আমাকে তাহলে আজকেই বুঝে ফেলতে হবে আগামী কাল কি ঘটবে। ওনার মতে it is only magicians who know that, and therefore in order to know the right time for every action one must consult magician। বাস দেখো কোথায় থেকে কোথায় চলে গেল। কি বলছে, শুধুমাত্র জাদুকর বা জ্যোতিষীরাই, ম্যাজিশিয়ান বলতে এখানে অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান মানে জাদুকর, তুমি জ্যোতিষীরাও বলতে পারো, জ্যোতিষীরাই তা জানেন, আর তাই প্রতিটি কাজে সঠিক সময় জানার জন্য অবশ্যই জ্যোতিষীদের সঙ্গে বা জাদুকরদের সঙ্গে পরামর্শ করতে হবে। কাদের সঙ্গে কনসাল্ট করতে হবে, ম্যাজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করতে হবে। তাহলে দেখো প্রথম প্রশ্নটার কতগুলো উত্তর বেরিয়ে আসলো, তাহলে একটা দুটো তিনটে তারপরে চারটে উত্তর বেরিয়ে আসলো শুধু প্রথম প্রশ্নটার। প্রথম প্রশ্নটা কি ছিল, যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা। পরে চলে আসি দেখো নেক্সট টাইম যাই। Equally,
various were the answers to the second question. দ্বিতীয় প্রশ্নের উত্তরেও এইরকমভাবে বিভিন্ন উত্তর হয়েছিল, বিভিন্নভাবে উত্তর, বিভিন্ন জনের উত্তর দিয়েছিল বিভিন্ন রকমের। ইকুয়ালি একইভাবে ভেরিয়াস ওয়ার দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন্স, দ্বিতীয় প্রশ্নটার উত্তর বিভিন্ন রকম ছিল। সাম সেড, কেউ কেউ বলল, প্রথমে বলে নিই দ্বিতীয় প্রশ্নটা কি ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কাজ করার জন্য আমি কোন মানুষের কথা শুনবো আর কোন মানুষকে এড়িয়ে চলবো, এইটা ছিল দ্বিতীয় প্রশ্ন। ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর আসছি এবার। এবার দেখ কিছু মানুষ বলছে, সাম সেড, কি বললো, দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর, আদার্স দ্য প্রিস্টস, আদার্স দ্য ডক্টরস, while some said the warriors were the most necessary. দেখো কি অবস্থা, কি বলতে লাগলো। কে বললেন যারে সবচেয়ে বেশি প্রয়োজন হলো তার উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, তার উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ। আদার্স, অন্যজন বলো প্রিস্ট, পুরোহিত। কেউ বলছেন, কি বলছেন, ডক্টরস, ডাক্তারেরা। আর কিছু জন এসে বলল যে ওয়ারিয়ার্স, যোদ্ধারা সব থেকে নেসেসারি, যোদ্ধারা হচ্ছে সবচেয়ে বেশি দরকারি মানুষ, ওদের কথা শুনতে হবে, ওদের কথাই মানতে হবে। তাহলে এখানে কতগুলো উত্তর চলে এলো দেখো, কেউ বলছে কাউন্সিলর, কেউ বলছে প্রিস্ট, কেউ বলছে ডাক্তার, কেউ বলছে ওয়ারিয়ার। এরপরে দেখো টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নটা। তৃতীয় প্রশ্ন কি ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। তৃতীয় প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, এইটা দেখা যাক। as to what was the most important occupation, তৃতীয় প্রশ্ন ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কোনটি। সাম রিপ্লাইড, কে উত্তর দিল, দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। কি জন উত্তর দিল, পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান। আদার সেড ইট ওয়াজ স্কিল অফ ওয়ারফেয়ার। অন্য একজন এসে বলছে যে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যুদ্ধের দক্ষতা, স্কিল অফ ওয়ারফেয়ার, যুদ্ধের দক্ষতা। একজন বললো পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সায়েন্স, বিজ্ঞান। আরেকজন বলছে যেটা না, সেটা হচ্ছে যুদ্ধের দক্ষতা। অ্যান্ড আদার্স এগেন, এবং আরও একটা দল এসে বলছে দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। এটা বললো যে এটা হলো ধর্মীয় উপাসনা। তারা বলতে লাগলো যে ধর্মীয় উপাসনা, এসব নয়, ধর্মীয় উপাসনা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তৃতীয় প্রশ্নটা দেখো কতগুলো উত্তর বেরিয়ে আসলো। কে বললো সায়েন্স, কে বললো স্কিল অফ ওয়ারফেয়ার, কে বললো রিলিজিয়াস ওয়ার্শিপ। All the answer being different, the Tsar agreed with none of them and gave the reward to none. সব উত্তরই আলাদা আলাদা হওয়ার ফলে জার সেগুলি কোনোটার সঙ্গেই একমত হতে পারলেন না আর কাউকেই পুরস্কার দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোশ্চেন হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। কিন্তু তবুও তার প্রশ্নগুলো সঠিক উত্তর পাবার ইচ্ছায় তিনি ঠিক করলেন যে একজন সাধু, যিনি তার জ্ঞানের জন্য ভালো রকম খ্যাত, এবং তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। এটা তিনি ঠিক করে নিলেন যে একজন সাধু আছে, যে সাধু তার জ্ঞানের জন্য বিখ্যাত, তার সঙ্গে কি করবেন, তিনি আলোচনা করবেন। তিনি কিসের জন্য বিখ্যাত, রিনাউন্ড ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য তিনি বিখ্যাত। দ্য হারমিট লিভড ইন এ উড which he never quitted and he received none but common folk. সাধু বা সাধুটি একটি বনের মধ্যে বাস করতেন, যা ছেড়ে তিনি কখনোই বেরোতেন না, এবং তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করতেন না। ধনী, অর্থ, জাঁকজমকপূর্ণ মানুষকে তিনি অতটা পছন্দ করতেন না বা সাক্ষাৎ করতেন না, এই জন্য সাধারণ মানুষের সঙ্গেই তিনি সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন। সো দ্য জার put on simple clothes and
Before reaching the hermit's cell, dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. গুলো সুতরাং জার সাধারণ পোশাক পরে নিলেন, পুট অন মানে এখানে পরে নেওয়া, সিম্পল ক্লথ, ওয়্যার পরে নেওয়া, পরিধান করা, পুট অন মানে পরিধান করা, তিনি একদম সাধারণ পোশাক পরে নিলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, হারমিটের সেই কুঠিরে পৌঁছাবার আগে ডিসমাউন্ট ফ্রম হিজ হর্স, তিনি কী করলেন, তিনি তার ঘোড়া থেকে নেমে পড়লেন, ঘোড়া থেকে নেমে পড়লেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার রক্ষীগুলোকে বা দেহরক্ষীগুলোকে রেখে হি ওয়েন্ট অন অ্যালন, তিনি একাই চলতে লাগলেন, অর্থাৎ হারমিটের কাছে গেলেন। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. যখন জার সেখানে পৌঁছালেন বা পৌঁছাচ্ছিলেন, তিনি দেখলেন যে হারমিট তার সেই হাটের অর্থাৎ কুঁড়ে ঘরের সামনের অংশটা তিনি কি করছেন, ইট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তিনি মাটি খুঁড়ছেন। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তিনি কি করলেন, জারকে দেখলেন, জারকে দেখে তিনি অভিবাদন জানালেন এবং মাটি খোঁড়া চালিয়ে গেলেন, তিনি থামলেন না, তিনি মাটি খুঁড়তেই থাকলেন। The hermit was frail and weak, and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. সাধুটি রোগা এবং দুর্বল, এবং প্রত্যেকবারই যখন তিনি মাটিতে কোদালের কোপ বসাচ্ছিলেন এবং সামান্য মাটি তুলছিলেন, তিনি ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন বা শ্বাস প্রশ্বাস ত্যাগ করছিলেন, ঘন ঘন মানে হাঁপাচ্ছিলেন, হি ব্রেথড হেভিলি মানে হাঁপানো, বুঝতে পারলে। নেক্সট স্ট্যাঞ্জা, নেক্সট স্ট্যাঞ্জায় দেখো কি বলছে, দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার ওই সাধুর কাছে গেলেন এবং বললেন, সাধুর কাছে পৌঁছে গেল এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন। হে জ্ঞানী সাধু, আমি আপনার কাছে এসেছি আমার 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে, আমার 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কিভাবে আমি সঠিক কাজটি সঠিক সময়ের কথা জানতে পারি। হু আর দ্য পিপল আই মাস্ট নিড অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট, কোন ব্যক্তিদের আমার সর্বাপেক্ষা বেশি প্রয়োজন এবং তাই বাকিদের তুলনায় কাকে আমি বেশি গুরুত্ব দেব, বাকিদের তুলনায়, রেস্ট মানে বাকিদের, বাকিদের তুলনায় আমি কাকে বেশি গুরুত্ব দেব। And what affairs are the most important and need my first attention, এবং কোন কাজগুলি সব থেকে গুরুত্বপূর্ণ আর আমার প্রথম দৃষ্টি আকর্ষণের দাবি রাখে, আমার দৃষ্টি আকর্ষণের দাবি রাখে, বুঝতে পারলে। তারপরে দেখো, the hermit listened to the Tsar but answered nothing. He just spat on his hand and recommenced digging. তারপর কি করলো, সাধুটি জারের কথা শুনলো কিন্তু উত্তর দিলেন না, জারের কথা শুনলেন কিন্তু উত্তর দিলেন না। দ্য হারমিট লিসেন টু জার, সাধু কি করলো, জারের কথা শুনলেন বাট আনসার নাথিং, কিন্তু উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড, সে কি করলো, হাতে একটু জাস্ট একটু থুতু দিল, স্প্যাট মানে থুতু দেওয়া, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং সে কি করতে লাগলো, আবার পুনরায় সে খুঁড়তে লাগলো।
You are tired, said the jar. Let me take the spade and work a while for you. তখন জার বলছে, আপনি ক্লান্ত, আমাকে কোদালটা দিন আর আপনার হয়ে কিছুক্ষণ অন্য কাজটি করতে দিন, বা আপনার হয়ে কিছুক্ষণ এই কাজটা করতে দিন। আপনি যে ক্লান্ত হয়ে গেছেন, আপনি কাজটা দিন, আমি একটু আপনার হয়ে কাজ করে দিই। কে বলল? জার বলল। নেক্সট চলে এসো, এখানে দেখো তখন জার কি বলছে দেখো, জার বলছে থ্যাঙ্কস, সরি হারমিট বলছে থ্যাঙ্কস, সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি কি করলেন, কোদালটা জারের হাতে দিয়ে তিনি মাটিতে বসে পড়লেন। When he had dug 2 beds, the jar stopped and repeated his questions. যখন দুটি অংশ তিনি খুঁড়ে ফেলেছেন, তখন জার থামলেন এবং তার প্রশ্নের আবার জিজ্ঞাসা করলেন, অর্থাৎ প্রশ্নের পুনরাবৃত্তি করলেন। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, হারমিট আবার কোনো উত্তর দিল না। বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালেন। স্ট্রেচড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, এবং কোদালটার জন্য হাত বাড়ালেন। অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এখন আপনি একটু বিশ্রাম করুন আর আমাকে একটু কাজ করতে দিন। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, কিন্তু জার কোদালটা দিলেন না, তিনি খোঁড়া চালিয়ে গেলেন, অর্থাৎ খুঁড়তেই থাকলেন। 1 hour passed, 1 ঘন্টা কেটে গেল। অ্যান্ড অ্যানাদার, আরও আর 1 ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, 1 ঘন্টা। অ্যান্ড অ্যানাদার, আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, সূর্য ইতিমধ্যে গাছের পিছনে ডুবতে শুরু করেছে। অ্যান্ড দ্য জার at last stuck the spade into the ground and said, অবশেষে যার কোদালটি মাটিতে গেঁথে বললেন, অর্থাৎ ছুঁড়ে দিয়ে আর কি, মোটামুটি তিনি বললেন, একটু বিরক্ত হয়েছে, যার এবার রেগে গেছে আর কি। I came to you wise man for an answer to my questions, হে জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরের জন্য। If you can give me none, tell me so, and I will return home. আপনি যদি আমাকে কোনো কিছু দিতে না পারেন, তাহলে সেটি বলে দিন, আর আমি বাড়ি ফিরে যেতে চাই। জার হারমিটকে বলল। Here comes someone running, said the hermit. Let us see who it is. দেখুন, ওখানে কেউ ছুটতে ছুটতে আসছে। সাধুটি বললেন, দেখা যাক এটিকে। Let us see who it is. দেখা যাক এটিকে। নেক্সট দেখো, the Tsar turned round and saw a bearded man come running out of the wood. জার ঘুরলেন, বা যার পিছু ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক বনের মধ্যে থেকে দৌড়ে বেরিয়ে আসছে। বনের মধ্যে থেকে, বিয়ার্ডেড ম্যান মানে আছে দাড়িওয়ালা মানুষ, বিয়ার্ডেড ম্যান মানে তো জানো, দাড়িওয়ালা মানুষ। তিনি কি করলেন, বেরিয়ে আসছেন। কোথা থেকে? বনের ভিতর থেকে বেরিয়ে আসছেন। bearded man, তারপর দেখো, the man held his hand pressed against his stomach and blood was flowing from under them. লোকটি হাত দিয়ে তার পেট চেপে রয়েছে এবং তার তলা দিয়ে রক্ত ঝরছে, বা হাতের পাশ দিয়ে রক্ত, স্টমাক মানে এখানে আছে পেট। যাই হোক,
তার হাতের পাশ দিয়ে রক্ত ফ্লোয়িং মানে ঝরে পড়ছে, রক্ত ঝরে পড়ছে। When he reached the jar, he fell fainting on the ground, moaning feebly. যখন লোকটি জারের কাছে পৌঁছালো তখন সে দুর্বলভাবে কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। The jar and the hermit unfastened the man's clothing. জার এবং সাধু লোকটির পোশাক খুলে ফেললেন। আনফেস্টেন মানে খুলে ফেলা, পোশাকটাকে খুলে ফেললেন। There was a large wound in his stomach. তার পেটের মধ্যে একটা বড় ক্ষত। The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief and with a towel the hermit had. কি ছিল? জার সেই ক্ষত বা যেটা বা যতটা ভালোভাবে সম্ভব পরিষ্কার করে দিলেন, তারপর তার রুমাল আর সাধুর দেওয়া একটা তোয়ালে দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিলেন। তাহলে জারের একটা রুমাল ছিল আর সাধুর দেওয়া একটা টাওয়েল ছিল, সেটা দিয়ে কি করলেন, সেটাকে ব্যান্ডেজ করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তপাত বন্ধ হলো না, স্টপ ফ্লোয়িং। অ্যান্ড দ্য জার again and again removed the bandage soaked with warm blood and washed and rebandaged the wound. এবং যার বারংবার গরম রক্ত ভেজা ব্যান্ডেজটি সরিয়ে ওই ক্ষতস্থানটি ধুয়ে আবার ব্যান্ডেজ করে দিলেন, ক্ষতস্থানটা ধুয়ে দিয়ে আবার ব্যান্ডেজ করে দিলেন। When at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. অবশেষে যখন রক্ত বন্ধ হলো, সিজ মানে বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া, তখন কি করলো, ম্যান রিভাইভ, রিভাইভ মানে জ্ঞান ফিরে পাওয়া, সে মানুষটা জ্ঞান ফিরে পেলো এবং পান করার জন্য কিছু চাইলো। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার তখন পানীয় জল নিয়ে এলেন এবং এটা তাকে দিলেন, অর্থাৎ একটু জল দিলেন। মিনহোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে, মিনহোয়াইল মানে ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট ইতিমধ্যে সূর্য অস্ত চলে গেছে বা সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে অর্থাৎ সন্ধ্যা হয়ে এসেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং এটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প ক্যারিড দ্য ওয়ান্ডেড ম্যান ইনটু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং সুতরাং জার এবং ওই সাধুর সাহায্যে আহত লোকটাকে কুঠিরের মধ্যে আনলেন এবং তাকে বিছানায় শুয়ে দিলেন, অন দ্য বেড, তাকে বিছানায় শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, ওয়াজ কোয়াইট, বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট হি couched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. দেখো একটা লম্বা সেন্টেন্স, এখানে কি হলো, বিছানায় শুয়ে লোকটি তার চোখ বন্ধ করে চুপ করে রইল, বিছানায় শুয়ে লোকটি চোখটা বন্ধ করেছে, চুপ করে থাকলো। কিন্তু যার কি ছিল, খুব ক্লান্ত, সে হেঁটেছে এবং সারাদিন ধরে কাজ করেছে, ওয়ার্কড হি হ্যাড ডান, এবং সে কি করলো, মানে হাঁটার ক্লান্ত হয়ে সেই জন্য সে কি করলো, ওই চৌকাঠি গুটিসুটি মেরে করছে মানে জড়সড় হয়ে, পাগুলো জড়ো করে কি করলো, থ্রেশহোল্ড ওই চৌকাঠের কাছে শুয়ে পড়লো আর ঘুমিয়ে গেল। এবং সে এতই গভীর যে গরমকালের ছোট্ট রাতটি ঘুমে কাটিয়ে দিল, মানে এক ঘুমে সকাল আর কি যাকে বলে, ছোট্ট একটা রাতের মতো সেটাকে কাটিয়ে দিল। When he awoke in the morning, it was long before he could remember where he was. তিনি যে কোথায় আছেন তা বা বিছানায় শুয়ে থাকা আর ঔজ্জ্বল্য চোখ দিয়ে নিবিষ্টভাবে একভাবে তাকিয়ে দেখো এই জায়গাটা দেখো, when he woke in the morning, তিনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, অর্থাৎ যার যখন সকালবেলায় ঘুম থেকে বা সকালে ঘুম ভাঙলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তার এটা মনে করতেই একটু সময় নিয়ে নিল,
হোয়ার হি ওয়াজ, সে কোথায় আছে, অর্থাৎ যার ঘুম থেকে উঠে বুঝতে পারছে না সে কোথায় আছে। অথবা হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং এই আগন্তুক ব্যক্তিটা, দাড়িওয়ালা মানুষটা যে বিছানায় আছে সেই বাকে, অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, সে উজ্জ্বল চোখ নিয়ে তার দিকে এক দৃষ্টি যে তাকিয়ে আছে, এই মানুষটাই বাকে। এই সব কিছু বুঝতে জারের একটু সময় লেগে গেল। তারপরে কি বলছে দেখো, প্রথমেই কথা হচ্ছে বিয়ার্ডেড ম্যানের ফরগিভ মি, এখানে একটু দাগ দিয়ে নেবে। ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, একদম দুর্বল কণ্ঠে বা মৃদু কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। when he saw that the jar was awake and was looking at him, যখন সে দেখলো যে জারের ঘুম ভেঙেছে আর তিনি তার দিকে তাকিয়ে আছেন, আর তিনি তার দিকে তাকিয়ে আছেন, তখন কি বলছে, I do not know you and have nothing to forgive you for, said the jar. জার বলছে, আমি তোমাকে তো চিনি না, জানি না, আর কি জন্যই বা তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে চিনি না, আর ক্ষমা করার কোনো কারণও তো ঘটেনি, বা কি জন্যই বা ক্ষমা করব। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, তুমি বা আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ yours who sought to revenge himself on you because you executed his brother and seized his property. আমি আপনার সেই শত্রু যে আপনার উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা বা শপথ গ্রহণ করেছিল, কারণ আপনি আমার ভাইকে হত্যা করেছিলেন আর তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। সাইজ মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back. আমি জানতাম যে আপনি সাধুর সঙ্গে একলা দেখা করতে গিয়েছিলেন, আর আমি ঠিক করেছিলাম যে আপনার ফেরার পথে আমি আপনাকে হত্যা করব। আপনার ফেরার পথে আমি আপনাকে হত্যা করব, ওয়ে ব্যাক, ফেরার পথে আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন অতিক্রম হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরে আসলেন না। সুতরাং আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, আমি আমার গোপন আস্তানা থেকে কি করলাম, বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড এবং আই কেম আপন ইউর বডিগার্ড, আমি আপনার দেহরক্ষীর সামনে এসে পড়লাম। বেরিয়ে এসেছি ঝোপ থেকে বা গোপন আস্তানা থেকে, আর আমি কোথায় এসে পড়লাম, আপনার দেহরক্ষীদের সামনে। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা আমাকে চিনে ফেললো। অ্যান্ড ওন্ড মি, তারা আমাকে চিনতে পারলো এবং আমাকে আহত করলো। ওন্ড মি আমাকে আহত করলো। আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আই উইশ, আমি চেয়েছিলাম, টু কিল ইউ, আপনাকে মারতে, অ্যান্ড ইউ সেভ মাই লাইফ, এবং আপনি আমার জীবন বাঁচালেন। নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, I will serve you as your most faithful slave and will bid my son do the same. Forgive me. আবার বলছে ক্ষমা করে দেন। কি বলছে দেখো, এখন যদি আমি বেঁচে যাই আর আপনি যদি চান, আমি আপনার সব থেকে বিশ্বস্ত ভৃত্য হিসাবে আপনার সেবা করব, আর আমার সন্তানদেরকেও তাই করতে বলবো, আমাকে ক্ষমা করুন। কি বলছে, আমি যদি বেঁচে যাই, ইফ আই লিভ, যদি বেঁচে যাই, আর আপনারা যদি চান, তাহলে আমি আপনার সব থেকে বিশ্বস্ত একজন চাকর হিসাবে কাজ করব, আর আমার সন্তানদেরকেও তাই বলবো, আমাকে ক্ষমা করে দিন। The Tsar was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend, and
he not only forgive him, but he said he would send his servant and his own physician to attend him, and promised to restore his property. দেখো এখানে পুরস্কার হয়ে গেল সেই দাড়িওয়ালা মানুষটার। কি পুরস্কার হলো? যে তার শত্রুর সাথে এত সহজে শান্তি স্থাপিত হওয়া এবং তাকে বন্ধু হিসাবে পেয়ে যাওয়া জারের ভীষণ খুশি হলেন। খুব সহজেই কি হলো? খুব সহজেই শত্রু বন্ধুতে পরিণত হলো এবং তাকে বন্ধু হিসাবে পেল, এবং কি করলো? সে তাকে শুধু ক্ষমাই করে দিল না, তাকে কি বলল? যে শুধু ক্ষমাই নয়, বরং তার যে ভৃত্য ও তার ব্যক্তিগত চিকিৎসককে তিনি ওই লোকটির সেবা শুশ্রূষার জন্য পাঠিয়ে দেবেন এবং তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, প্রমিস করলেন যে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, হ্যাভিং টেকেন leave of the wounded man, the Tsar went out into the porch and looked around for the hermit. আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে জার বাইরের উঠোনে বেরিয়ে এলেন এবং সাধুকে খোঁজার জন্য চারিদিকে তাকালেন। পর্চ, পর্চ মানে হচ্ছে বারান্দা, বারান্দা বা দেউড়ি বলা হয়, বুঝতে পারলে? বারান্দা বা দেউড়ি বলা হয় পর্চ মানে, মানে বেরিয়ে আসলেন আর কি যার উঠানের কাছে ওইখানে, এবং কি করতে লাগলেন? লুকড অ্যারাউন্ড ফর হার্মিট, হার্মিটকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট। চলে যাওয়ার আগে তার ইচ্ছা হলো আরও একবার সাধুকে অনুরোধ করতে যে তিনি যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলো উত্তর দেওয়ার জন্য। তিনি যে প্রশ্নগুলো রেখেছিলেন সেগুলোর উত্তর পাওয়ার জন্য তিনি ভাবলেন আর একবার বললে হয়। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট ছিল বাইরে, অন হিজ নিজ সোয়িং সিড ইন দ্য বেড দ্যাট হি হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। সাধু বাইরে হাঁটু গেড়ে বসে আগের দিনের খোঁড়া জায়গাতে বা জমিটাতে কি করছিলেন? বীজ বুনছিলেন। সোয়িং মানে হচ্ছে বপন করা। তিনি কি করছিলেন? বীজ বপন করছিলেন বা বীজ বুনছিলেন বা গাছ লাগাচ্ছিলেন, এরকমই বীজ বীজ লাগাচ্ছিলেন গাছের জন্য। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার কাছে গেল অ্যান্ড সেড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান। জার তার কাছে গিয়ে গেল, হে জ্ঞানী মানুষ, শেষবারের মতো আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার প্রার্থনা জানাচ্ছি, দেওয়ার প্রার্থনা যে আমাকে দয়া করে উত্তরগুলো দিন। তখন কি বলছে দেখো, লাইনটা দাগ দাও, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দ্য হারমিট। হারমিট বলল, আপনি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন। স্টিল কর্চিং অন হিজ থিন লেগ and looking up at the Tsar who stood before him. সাধু বললেন, তখনও তার সরু পা মুড়ে বসে আর জারের দিকে তাকিয়ে তিনি তার সামনে দাঁড়িয়েছিলেন, জারের দিকে তাকিয়ে সামনে দাঁড়িয়েছিলেন। How answered? What do you mean? asked the Tsar. কিভাবে উত্তর পেলাম? আপনি কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন? জার জিজ্ঞাসা করলেন। ডু ইউ নট সি? রিপ্লাইড দ্য হারমিট। হারমিট উত্তর দিলেন, আপনি দেখতে পাচ্ছেন না? ইফ ইউ হ্যাড নট পিটেড মাই উইকনেস ইয়েস্টারডে অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, but had gone your way, that man would have attacked you, and you would have repented of not having stayed with me. এখন কি বলছে দেখো, বলছে যে
যদি আপনি গতকাল আমার দুর্বলতার দয়া পরবশত হয়ে আমার জন্য ওই জায়গাটা না খুঁড়তেন। পিটেড হওয়া মানে হচ্ছে দয়া হওয়া, উইকনেস মানে দুর্বলতা। গতকাল আমার দুর্বলতাটা দেখে যদি আপনার দয়া না হতো, যদি দয়া না হতো। হ্যাড নট ডাগ দোজ বেড ফর মি, আমার জন্য ওই জায়গাটা যদি খুঁড়ে না দিতেন। বাট হ্যাড গন ইয়োর ওয়ে, যদি আপনি আপনার রাস্তায় চলে যেতেন। দ্যাট ম্যান, ওই মানুষটা, উড হ্যাভ অ্যাটাকড ইউ, আপনাকে হয়তো আঘাত করত। অ্যান্ড এবং ইউ উড হ্যাভ রিপেন্ট ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আপনি হয়তো কি করতেন, বিলাপ করতেন। রিপেন্টেন্ট মানে বিলাপ করা, এর জন্য অনুতপ্ত হতেন যে কেন আমার কাছে থেকে গেলেন না। সুতরাং দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেড, সুতরাং দাগ দাও এই জায়গাটা, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি আমার জন্য ওই জায়গাটাকে খুঁড়ে দিচ্ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার কাজটা করে দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল। বুঝা গেল? ওইটা আরও বিস্তারিতভাবে পরে তিনি আলোচনা করে দেবেন, দেখতে থাকো। আফটারওয়ার্ডস, পরবর্তী সময়ে, হোয়েন, যখন, দ্যাট ম্যান রান টু আস, পরবর্তী সময়ে যখন ওই মানুষটা আমাদের কাছে ছুটে আসছিল। হোয়েন দ্যাট ম্যান রান টু আস, যখন আমাদের কাছে আসছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যে যখন তুমি তার সেবা শুশ্রূষা করছিলে। গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যখন আপনি তার সেবা শুশ্রূষা করছিলেন। For if you had not bound up this wounded, he would have died without having made peace with you, যদি আপনি তার ওই জায়গাতে ব্যান্ডেজ না করে দিতেন তাহলে সে হয়তো মরে যেতে পারত। would have died without having made peace with you, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করি। সুতরাং he was the most important man, তাহলে সে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আপনি তার জন্য যা করেছেন সেটাই ছিল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আপনি যে কাজটা করেছেন, তার যে অ্যাটেন্ড করেছেন, সেবা শুশ্রূষা করেছেন, সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। বোঝা গেল? তারপরে কি বলছে দেখো, রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন। কি মনে রাখতে বলছে? রিমেম্বার দেন, এখান থেকে দাগ দাও। দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, এখানে একটাই সময় যেটা হচ্ছে ইম্পর্টেন্ট নাও। নাও মানে এখন, অর্থাৎ প্রেজেন্ট। মনে রাখবেন যে একটাই সময় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তা হলো নাও, এখন। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার, এটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের কোনো ক্ষমতা থাকে, যখন আমাদের উই হ্যাভ এনি পাওয়ার, আমাদের কোনো ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, ইজ হি, ওই মানুষটা, উইথ হুম ইউ আর, আপনি যার সঙ্গে আছেন, অর্থাৎ আপনার চারিপাশে যে সমস্ত মানুষগুলো আছে বা সেই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বা সর্বাপেক্ষা প্রয়োজনীয় মানুষটি হলো যে যার সঙ্গে আপনি আছেন। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিথিং এলস, কারণ কেউই জানে না এরপর
তার অন্য কোনো লোকের সঙ্গে তার কখনো কোনো সম্পর্ক হবে কিনা। ভালো করে দেখো, নো ম্যান নোজ, কেউই জানে না। হোয়েদার হি উইল এভার, তার কখনো হবে কিনা, হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, অ্যাফেয়ার, টু ডু হিম গুড, তার ভালো করা। কাজ হলো সেই ব্যক্তির কল্যাণ সাধন করা বা ভালো করা। বিকজ, কারণ, ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, কারণ শুধু এই উদ্দেশ্যেই মানুষকে পাঠানো হয়েছে, অর্থাৎ পৃথিবীতে পাঠানো হয়েছে, ইহজগতে পাঠানো হয়েছে শুধু এই উদ্দেশ্যেই। বোঝা গেল কি উদ্দেশ্য? মানুষের ভালো করার উদ্দেশ্যেই কি করা হয়েছে, মানুষকে ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে জীবন দিয়ে। বুঝতে পারলে? আমি একটু সিনপসিস করে দিচ্ছি খুব স্পিডে। যদি আমার এই টেক্সটটা খুব ভালো লেগে থাকে, তোমাদের উপকার হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে করে, এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে করে আমার আপডেটেড ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেতে থাকো। এই স্টোরিটার আমি একটু সিনপসিস করে দিচ্ছি। তাহলে গল্পটা আমরা কি বুঝতে পারলাম? নীতি কথা এটাই যে মানুষের, এই ছোট গল্পের দ্বারা নীতি কথা হলো যে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভ করে। মানুষ নিজের অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভ করে। কোনো কাজ শুরু করার সঠিক সময় নির্দিষ্ট করা, বা কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ, বা কোন ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন তা ঠিক করা, বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কি হবে তা ঠিক করা, এই সবের জন্য কোনো নির্দিষ্ট চিন্তাভাবনা বা ধ্যান ধারণা থাকতে পারে না। পরিস্থিতির মধ্যে দিয়েই চাহিদা তৈরি হয়। যখন যেরকম পরিস্থিতি সেরকম চাহিদা তৈরি হবে, এবং পরিস্থিতির প্রয়োজনীয়তা অনুযায়ী কোনো ব্যক্তিকে কাজ করতে হয়। পরিস্থিতি যেরকম হবে ঠিক সেইভাবেই কোনো একজন মানুষকে সেই কাজটাকে করতে হবে। এটা হলো এর মরালিটি। বুঝতে পারলে যে পরিস্থিতি অনুসারে মানুষকে কাজ করতে হবে। এইবার আমি গল্পটা একটু সিনপসিস করে দিচ্ছি, যেটা তোমাদের একটু উপকারে লাগবে। সেটা হচ্ছে এরকম যে গল্পটার কি নিয়ে হয়েছে। গল্পটা হচ্ছে এটাই যে কোনো একজন জারের কাছে, জারের মনে প্রশ্ন জেগেছে যে কোন নির্দিষ্ট কাজ করার সবথেকে উপযুক্ত সময় কোনটা, কার সঙ্গে রাখার জন্য কোন মানুষ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, বা কাকে সঙ্গে রাখবো আর কাকে একটু অ্যাভয়েড করে চলবো। আর তৃতীয় প্রশ্ন হয়েছে যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এই তিনটে প্রশ্ন জারের মাথায় আসলো, এবং বিভিন্ন জনা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিল, কিন্তু জার একটাও স্যাটিসফাইড হলেন না। জার ঠিক করলেন একজন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করবে। তারপর ঘটনা প্রবাহে হারমিট কি করলেন, সেই জারকে তার বাস্তব বুদ্ধির দ্বারা এবং হাতে নাতে পরীক্ষিতভাবে তিনি প্রমাণ করে দিলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। প্রথম প্রশ্ন ছিল যে কোনো কাজ করার সঠিক সময় কোনটা, দ্বিতীয় হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানুষ কোনটা, তৃতীয় হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তিনি এইভাবেই ওই মানুষকে সেবা শুশ্রূষা করা, ব্যান্ডেজ করা, তাকে রিবাইন্ড করা, হ্যাঁ, এটা একটা দিক গেল। এবং তারপরে হারমিটের জন্য যে কাজ করে দেওয়া, হারমিটের যে মাটি খুঁড়ে দেওয়া, হারমিটের সঙ্গে যে থাকা, এই যে কাজগুলো, ওটা কোন সময়টা কোন দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা উন্ডেড ম্যানের হিসাবে দেখা হয়েছে, আর একটা হারমিটের জন্য দেখা হয়েছে। এবং তার উত্তরে তিনটে প্রশ্নের উত্তর কি বেরিয়ে এসছে, যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান বা এখন। 2 নম্বর প্রশ্নের উত্তর, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যার সঙ্গে আপনি আছেন। 3 নম্বর প্রশ্নের উত্তর, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার সঙ্গে থাকা ব্যক্তিটার উপকার করা। আমি আবার একবার রিপিট করছি, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান বা এখন, প্রেজেন্ট। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো যার সঙ্গে আপনি আছেন। সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার সঙ্গে থাকা ব্যক্তিটির উপকার করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।